ঠিক আছে, হ্যাঁ টুইসডে আর থার্সডে কটা থেকে স্যার? স্যার টাইমটা ওই 5:30 ধরে রাখ, তার আগে হবে না। মানডে করলে কি অসুবিধা হবে? এই মানে বিষয়টা না মানডে আর টিউসডে হলে স্যার খুব ভালো হতো। আমি বলছি এই বিষয়টা নিয়ে তোরা কি অফিসারের সাথে কথা বলিস, কারণ রুম ফাঁকা থাকলে সেরকম ভাবে তো অ্যারেঞ্জমেন্ট হবে। এটা নিয়ে অফিসারই ডিটেলসটা ভালো জানবে। হ্যাঁ, আমি একদমই জানবো না, এই জিনিসটা পুরো অফিসারই ডিল করে। তোরা কি অফিসারের সাথে একটু কথা বলে নিস। হ্যাঁ, অ্যাটলিস্ট এই থার্সডেটাতে আয়, মানে এই থার্সডেটাতে কিছু করার নেই, অলরেডি বড়া হয়ে গেছে তো। এই থার্সডেটাতে কষ্ট করে হলেও আয়। কেন থার্সডেতে কি সমস্যা, মানে কলেজ থাকে না এরকম ব্যাপার? হ্যাঁ, থার্সডেতে কি সমস্যা কি? স্যার থার্সডেতে কোনো সমস্যা নেই, মানে দুদিনই কোনো সমস্যা নেই, মানে কলেজ থেকে হলে আমরা ডাইরেক্ট আর কি চলে যেতে পারতাম, আমাদের কলেজ থেকে আর কি থার্সডে মেট্রো কলেজ থাকে স্টেশনটা না তোদের? কাছে। থার্সডে না কলেজ থাকে আমাদের না? স্যার থার্সডে টিউসডে দুদিনই থাকে না, আমাদের হচ্ছে সোম বুধ শুক্র। আমি আমি যতটুকু একবার শুনেছিলাম এবি স্যারের কাছ থেকে, যে ওই মঙ্গলবার দিনটা হয়তো চেঞ্জ হবে। হ্যাঁ, মঙ্গলবার দিনটা চেঞ্জ হয়ে হয়তো থার্সডে এন্ড ফ্রাইডে হবে। ইনস্টিটিউট চাইছিল পরপর দুদিন এসে, হ্যাঁ, ওইখানে এসে করে দেওয়া। সেটা ওই এপি স্যারের সাথে একটু কথা বলে নি, হ্যাঁ, কথা বলে দিলে তাহলে জিনিসটা ঠিক হয়ে যাবে। ওকে আচ্ছা, স্যার। শুরু করি তাহলে। আর যে জয়েন করবে পরে করবে। এখানে দেখ ফার্মেন্টেশনে, ফার্মেন্টেশনের যে পার্টটা আছে অ্যানারোবিক ফার্মেন্টেশনের, ফার্মেন্টেশন তো অ্যানারোবিকই হবে, আমরা সেরকমই পড়ে এসেছি। তার মধ্যে 3-4টে জায়গা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ল্যাকটেট ফার্মেন্টেশন, দেখবি গ্লাইকোলাইসিসে অলরেডি সেটা আমার বলা আছে কিছুটা। অ্যালকোহল ফার্মেন্টেশন সেটাও অলরেডি বলা আছে। পাস্তুর ইফেক্টটা অল্প একটু বলেছিলাম, ওইটা এখানে লাগবে। আর যেটা একদম নতুন আসবে সেটা হচ্ছে কনসেপ্ট অফ লিনিয়ার অ্যান্ড ব্রাঞ্চ ফার্মেন্টেশন পাথওয়ে, ওইটা একদম আলাদা লাগবে। ল্যাকটেট ফার্মেন্টেশনে আমি তোদের ডিরেক্টলি দেখিয়েছিলাম যে অ্যানারোবিক মোডে কি করে পাইরুভেট থেকে ডিরেক্টলি ল্যাকটেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার পরবর্তীকালে সেই ল্যাকটেটটা আবার কনভার্সনও হয়ে যেত। কেন হয়ে যাচ্ছে মনে আছে কাউ? কেন কেন অর্গানিজমস পাইরুভেট থেকে ল্যাকটেট তৈরি করছিল, মনে আছে কাউ? কারণ এনএডিএইচ এর রিজেনারেশন এর জন্য, এনএডিএইচটাকে আবার ওর এনএডি কাজটাকে রিজেনারেট করবার জন্য, ওই রিজেনারেট করতে কাজটাকে হবে। রিজেনারেট করবার জন্য এটাকে করতে হচ্ছিল। তাহলে এইখানে আমাদের ইনিশিয়ালি এই পার্টটাতে বেসিক্যালি গল্প লেখা আছে, এই যে ফার্মেন্টেশন অ্যান্ড অ্যানারোবিক রেসপিরেশন বলে। ঠিক আছে, এগুলো তোরা জানিস। কি বলছে দেখ, রেসপিরেশন রেফার্স টু দ্য রিডাকশন অফ অক্সিজেন বাই ইলেকট্রন ফ্রম দি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। সেটা কি আমরা রেসপিরেশন বলি, মানে বেসিক্যালি ইটিসি, যেখানে কিন্তু ইলেকট্রনটা ট্রান্সপোর্ট হয়ে আলটিমেটলি অক্সিজেন পাচ্ছে, সাথে দুটো প্রোটনও নিয়ে নিচ্ছে, মানে H+ নিয়ে নিচ্ছে, নিয়ে ওয়াটার মলিকিউলস করে ও বেরিয়ে যাচ্ছে। Under anaerobic conditions, some microorganisms grow using an ETP process. ETP মানে, ETP process মানে কি, মানে তোর ইলেকট্রন ছাড়া, মানে এই ইটিসি ছাড়া যে প্রসেসটা দিয়ে চলছে সেটাকে বলছি ইটিপি প্রসেস। উইথ এক্সটার্নালি সাপ্লাইড অক্সিডাইজড কম্পাউন্ডস আদার দেন অক্সিজেন, সেটাও আমরা অল্প একটু দেখেছি যে নাইট্রেট, সালফেট এইগুলো অ্যাজ আ ইলেকট্রন সিঙ্ক হিসাবে কিন্তু কাজ করতে পারে। অক্সিজেন যেরকম টার্মিনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার, ওরাও সেরকম ইলেকট্রন অ্যাকসেপ্টার হিসেবে কাজ করতে পারে কোন কোন অর্গানিজমস এর ক্ষেত্রে। দিস টাইপ অফ গ্রোথ ইজ রেফার্ড টু অ্যাজ অ্যানারোবিক রেসপিরেশন, মানে যেখানে অক্সিজেনটাকে আমি ইউটিলাইজ করছি না কিন্তু অন্য কিছু দিয়ে আমি কাজ চালিয়ে দিচ্ছি। যেরকম একটা কম্পাউন্ড হয়ে যাচ্ছে, সেখান থেকে আমি পাচ্ছি ল্যাকটেট। ATP is generated through SLP with the oxidations of electron donors coupled by the reductions of electron carriers such as NADP, NAD+ বা NADP+ or flavin adenine dinucleotide, ওই যা আছে FAD ওইগুলো সবই হয়ে যায়। The reduced electron carriers are reoxidized, reducing the metabolic intermediate, মানে ওই NADH টা গিয়ে তো ইলেকট্রন ডোনেট করবার কথা ছিল, ও ডোনেট করছে, কাকে দিচ্ছে এইবার কিন্তু ও পাইরুভেটের থ্রু দিয়ে ও রিঅ্যাকশনটা করছে, ও ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে মুভটা করছে না, ওইখানে গিয়ে ও নিজেকে রিজেনারেট করছে, যেটা কিনা আগে ইটিসি তে গিয়ে রিজেনারেট করতে পারছে। আচ্ছা, নেক্সট হচ্ছে হাইড্রোজেন ইন ফার্মেন্টেশন, এটা তোদের সিলেবাসে একদম নেই, তাই এই পার্টটাকে আমরা অমিট করে দিয়ে যাবো, পাশে একটু নোট করে নে। হ্যাঁ, এটা আসলে বইয়ের থেকে নেওয়া তো,
এখানে পুরোটা দিয়েছে। আচ্ছা, এইবার দেখ লিনিয়ার অ্যান্ড ব্রাঞ্চিং এর এখানে একটা দিয়ে দিয়েছে ডিরেক্ট। কি বলছে, একটু ওপর থেকে যাই, এই হাইড্রোজেনের এই পার্টটা থেকে আমি একটু বলা শুরু করি। কি বলছে দেখ, anaerobic metabolism involves various electron donors and acceptors with different redox potentials. For example, protonil-CoA reaction to butyryl-CoA coupled to NADH oxidation, মানে NADH টা ওখানে অক্সিডাইজ হয়ে প্রোটনিল থেকে বিউটারিল-CoA তৈরি করে দেয়। ঠিক আছে, butyryl-CoA dehydrogenase oxidizes 2 NADH to reduce protonil-CoA and ferredoxin, opposite reactionটা করছে in an electron bifurcation reaction. While the Acetobacterium woody lactate dehydrogenase oxidizes lactate and ferredoxin, এই জায়গাটা থেকে আমার মেইন ইম্পর্টেন্ট শুরু, অর্গানিজমের নামটা আমার মনে রাখতে হবে। অ্যাসিটোব্যাকটেরিয়াম উডি, ও ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ যে এনজাইমটা আছে ও ল্যাকটেটকে অক্সিডাইজ করে অ্যান্ড ফেরিডক্সিন দিয়ে রিয়াকশন করে দুটো এনএডি প্লাসকে ইন অ্যান ইলেকট্রন কনফার্কেশন রিয়াকশন। ঠিক আছে, এখানে দেখ তুই যদি লিনিয়ার ক্যাটাবলিজমটার দিকে খেয়াল করিস তাহলে কি আসছে, সাবস্ট্রেট আসছে, সাবস্ট্রেট থেকে তুই যখন সেটাকে ব্রেকডাউন করাচ্ছিস ওখান থেকে এটিপি এনএডি যে সমস্ত জেনারেট হয়েছে সাথে একটা ইন্টারমিডিয়েট পেয়েছিস। এনএডিএসটা আবার রিইউটিলাইজ হয়ে যাচ্ছে ওর ইন্টারমিডিয়েটে এবং অ্যাট দি এন্ড কোনো এনএডিএস থাকছে না, সেখান থেকে এনএডি প্লাস হয়ে যাচ্ছে, তুই একটা ফার্মেন্টেশন প্রোডাক্ট পেয়ে যাচ্ছিস এবং সাথে কনস্ট্যান্ট একটা এটিপি ইল্ডও পেয়ে যাচ্ছিস। ভালো করে বুঝ, এটা হচ্ছে লিনিয়ার, যেখানে এনএডিএসটা ডিরেক্টলি এটার মধ্যে ইনসার্টেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তাহলে লিনিয়ার পাথওয়েটাতে কি হচ্ছে, আমার যে সাবস্ট্রেটটা আছে সেই সাবস্ট্রেট থেকে আমি যখন পরপর পরপর ব্রেকডাউন করছি সেরকম আমি এটিপি পাচ্ছি, এনএডিএইচ পাচ্ছি, সেই এনএডিএইচটা আবার ওই সাবস্ট্রেটের ব্রেকডাউনে যে ইন্টারমিডিয়েট গুলো ছিল তাকে ফার্দার ব্রেকডাউন করতেই কাজে লেগে যাচ্ছে। আমি আর নতুন করে কোনো এনএডিএইচটার আলাদা করে ইউটিলাইজেশন করতে পারছি না। কিন্তু ব্রাঞ্চ চেনে মেইন ডিফারেন্স কোথায়, এখানেই হাইড্রোজেনের টার্মটা এসছে, ওই কারণে হাইড্রোজেন তোদের সিলেবাসে নেই, কিন্তু এই ব্রাঞ্চিং পড়তে গেলে তোকে একটু হাইড্রোজেনটা পড়তে হবে। কি বলছে দেখ, তো সাবস্ট্রেট আছে সেখান থেকে আবার সেই একই রকম ভাবে এটিপি আর এনএডিএইচ তৈরি হয়েছে, কিন্তু এখানে এনএডিএইচটা কখনো কখনো ইন্টারমিডিয়েট কে ফার্মেন্টেশন প্রোডাক্ট 2 তে কনভার্ট করতে হেল্প করছে, আবার কখনো কখনো ও ডিরেক্টলি হাইড্রোজেন গ্যাস তৈরি করাতে চলে যাচ্ছে। ঠিক আছে, দু রকমের কাজই কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এখানে দেখে এবার আমি এই লেখাটায় ব্যাক করি, কি বলছে না, the product form slash substrate consume ratio is constant in some fermentations such as the ethanol and homolactate fermentation, এই homolactate fermentation পরে আবার আসবে, while it is variable in others such as clostridial fermentation, clostridium species of fermentation করতে পারে। Fermentation processes with a constant ratio are referred to as linear pathway, যেখানে কিনা এই কনস্ট্যান্ট রেশিওটা মেনটেন করছে। ঠিক আছে, মানে প্রোডাক্ট কতটা ফর্মড হয়েছে আর সাবস্ট্রেট কতটা কনজিউমড হয়েছে এই রেশিওটা কিন্তু সিমিলার হতে হবে, তাহলে গিয়ে সেটা কিনা আমার লিনিয়ার পাথ হয়ে যাবে। while the others are referred to as branched fermentation pathway. A branched pathway yields more ATP and more oxidized products than a linear pathway. To produce more oxidized product, our proportions of the reduced electron carriers such as NADPH should be oxidized coupled with the reductions of H plus to H2. The formation of products in a branch pathway is dictated by the growth conditions, especially the hydrogen partial pressure. কিরকম, তাহলে ডিফারেন্সটা কোথায় হচ্ছে দেখ, বলছে লিনিয়ারের থেকে ব্রাঞ্চ পাথওয়েটা অনেক বেশি এফিশিয়েন্ট, কারণ অনেক বেশি এটিপিও তৈরি করে দিতে পারে। খেয়াল করে দেখ, ছবিটার দিকে খেয়াল করে দেখ, তোর কোনো বোঝার দরকার নেই, তুই দেখলেই বুঝতে পারবি যে হ্যাঁ অনেক বেশি এটিপি দিচ্ছে। কিন্তু কেন দিচ্ছে, লিনিয়ারটা তাহলে কেন দিচ্ছিল না, এটা কেন দিচ্ছে, বলছে যে তার কারণ হচ্ছে একটা, যে ব্রাঞ্চ পাথওয়ে গুলোতে যে এনএডিএইচটা তৈরি হচ্ছে তার একটা আলাদা ইউটিলাইজেশন হয়ে যাচ্ছে, ও হাইড্রোজেন তৈরি করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার ফলে ওই যে ইন্টারমিডিয়েট থেকে যে ফার্মেন্টেশন প্রোডাক্ট 2টা কনভার্টেড হচ্ছে তাতে যে এনএডিএইচটা লাগতো সেই এনএডিএইচটা পাওয়া যাচ্ছে না, ওইটা কিন্তু আমাকে সাবস্ট্রেট থেকে কনভার্ট করেই দিতে হচ্ছে, ওটা আমাকে সাবস্ট্রেট থেকে কনভার্ট করেই দিতে হচ্ছে আবার। তার মানে ধর একবার আমি সাবস্ট্রেট থেকে ইন্টারমিডিয়েট করলাম,
তাতে একটা NADH পেলাম, কিন্তু সেই NADHটা ইন্টারমিডিয়েট থেকে ফার্মেন্টেশন প্রোডাক্ট টুতে গেল না, ও ডিরেক্টলি H2 ফর্মেশন করে দিল। H2 ফর্মেশন করে দেওয়া মানে ও আবার NAD প্লাস হয়ে বেরিয়ে গেল। তাহলে তো ইন্টারমিডিয়েট থেকে ফার্মেন্টেশন 2 প্রোডাক্টটা হচ্ছে না। সেটা হতে গেলে কি হবে, আরেকটা রাউন্ড অফ এই ডিগ্রেডেশন হতে হবে, আবার আরেকটা সাবস্ট্রেট ইন্টারমিডিয়েটে কনভার্টেড হবে, সেখান থেকে একটা NADH আসবে। এইবার যদি সেই NADH ইন্টারমিডিয়েট তার সাথে রিয়াকশন করতে পারে, তাহলে সেখান থেকে আমি এক্সট্রা ATPও পাবো, প্লাস ফার্মেন্টেশন প্রোডাক্ট 2ও পেয়ে যাবো। বোঝা গেল ব্রাঞ্চটা লিনিয়ারের মধ্যে তাহলে কি রকম ডিফারেন্সটা হলো? কোনো কোয়ারিজ থাকলে বল। স্যার এই রিঅ্যাকশনটা আরেকবার বুঝিয়ে দেবেন? হ্যাঁ, তোর এখানে দেখ, তোর লিনিয়ারে কি হচ্ছে, তোর সাবস্ট্রেট থেকে ডিরেক্টলি ফার্মেন্টেশন প্রোডাক্ট আসছে, NADH এর অন্য কোথাও যাওয়ার উপায় নেই। তার ফলে হোয়াট এভার দি NADH প্রডিউস ইউ ক্যান ফুললি ইউটিলাইজ ইট, কারণ NADH অন্য কোথাও চলে যাচ্ছে না। ঠিক আছে, কিন্তু ব্রাঞ্চের ক্ষেত্রে কি হচ্ছে, সাবস্ট্রেট থেকে তো ইন্টারমিডিয়েট পর্যন্ত হচ্ছে, NADH ও প্রোডাকশন হচ্ছে, কিন্তু সেই NADH কিন্তু অন্য কিছু তৈরি করতে কাজে লেগে যাচ্ছে, যেরকম হাইড্রোজেন। তার ফলে ইন্টারমিডিয়েট থেকে ফার্মেন্টেশন প্রোডাক্ট তৈরি করতে গেলে NADH এর ঘাটতি পড়ছে, NADH কিন্তু পাওয়া যাচ্ছে না। তাহলে NADH আমি কোথা থেকে পাবো? আবার তাহলে সাবস্ট্রেট থেকে আমাকে ফার্মেন্টেড এবার ইন্টারমিডিয়েটে কনভার্টেড করতে হবে, তাহলে গিয়ে আমি NADH পাবো। তার মানে অনেক বেশি সাবস্ট্রেট এখানে ইউটিলাইজড হয়ে যাচ্ছে, এবং এই ইউটিলাইজেশনটার ফলেই এই সুবিধাটা তৈরি হয়ে যাচ্ছে যে আমি আরো বেশি পরিমাণে ATP কিন্তু এখান থেকে জেনারেট করতে পারছি, অনেক বেশি পরিমাণে ATP এখান থেকে জেনারেট করে নিচ্ছি। ঠিক আছে, আর কাউ কোনো কোয়ারিজ থাকলে বল। আচ্ছা, আমি তাহলে নেক্সট মুভ করি। আচ্ছা, এবার এই জায়গাটা একটু পড়তে হবে, এই জায়গাটা একটু পড়তে হবে, এটা একদম ডিরেক্টলি সিলেবাসে মেনশন নেই, কিন্তু আমি তাও বলবো তোরা একটু পড় এটা, যে কেন অ্যানারোবিক মেটাবলিজমে আমার মলিকুলার অক্সিজেন চলে আসলে ঝামেলা বেড়ে যায়, সমস্যাটা কোথায়? সেই জায়গাটা একটু দেখতে হবে। কি বলছে দেখ, microbes are classified according to their response to molecular oxygens into aerobes, facultative anaerobes, obligate anaerobes, এরকম ভাবে চলে। Aerotolerant obligate anaerobes are distinguished from strict anaerobes among the obligate anaerobes. Oxygen comprises about 20% of air, and air saturated liquid media contains 7 to 8 milligram per liter oxygen, মানে ভালো অ্যামাউন্টে অক্সিজেন থাকে। তুই যদি রিমুভ না করিস তাহলে ওই অ্যামাউন্ট অফ অক্সিজেন তো থেকেই যায়। Microaerophiles uses oxygen as their electron acceptor, তাদের নিয়ে তাই কোনো সমস্যা নেই, at low dissolved oxygen concentration, but they cannot go above this concentration। এখানেই সমস্যা, যে তুই যদি নর্মাল এয়ারে রাখিস তাহলে তোর ডিজলভ অক্সিজেনের পরিমাণ 7 to 8 মিলিগ্রাম পার লিটার থেকেই যায়, কিন্তু মাইক্রো অ্যারোফাইলস গুলো কিন্তু ওই অতটা হায়ার অক্সিজেন কনসেন্ট্রেশনে গ্রো করতে পারে না। যারা স্ট্রিক্ট অ্যানারোবস তাদের তো আরোই সমস্যা, তারা কিন্তু এই মলিকুলার অক্সিজেনে তাদের পাথওয়ে গুলো তোর ইনহিবিটেড হয়েছে। তো এই নিয়ে সেভারাল কাইন্ডস অফ হাইপোথেসিস রয়েছে। কি 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 বলছে, বলছে মলিকুলার অক্সিজেন রিঅ্যাক্টস উইথ রিডিউসড ফ্লেভোপ্রোটিনস, FES proteins, cytochromes to be reduced to hydrogen peroxide or superoxide, এই সমস্ত জেনারেট করছে। দেখ নিচে রিঅ্যাকশনস গুলো দেওয়া আছে, মলিকুলার অক্সিজেন এসে ওদের সাথে রিঅ্যাকশন করে এই ধরনের সমস্যা করে দিয়ে চলে যাচ্ছে। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড বা সুপার অক্সাইড যদি তৈরি হয়, দিজ আর ভেরি স্ট্রং অক্সিডেন্ট। ঠিক আছে, ফিফথ সেমিস্টারে দেখবি হাইড্রোজেন পারঅক্সাইড যে তোদের একটা প্র্যাকটিক্যাল আছে, হাতে লাগলে হাতের ওই জায়গাটা সাদা হয়ে যাবে। ঠিক আছে, আগেকার দিনে ফর্সা হওয়ার জন্য হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করতো। ঠিক আছে, পরবর্তীকালে দেখা গেল যে এটা ইউজ করাটা খুব ক্ষতিকারক, কারণ চামড়া তো নষ্ট করেই দিচ্ছে, তার সাথে সাথে এটা হাইলি কার্সিনোজেনিক। ঠিক আছে, তাই এটা এখন আর প্রয়োগ হয় না, লো কনসেন্ট্রেশন ইউজ করতো। তাহলে এইগুলো হচ্ছে স্ট্রং অক্সিজেন। তাহলে এগুলো যদি বডির মধ্যে তৈরি হতে থাকে, তাহলে এগুলো কিন্তু নানা রকমের যে সেলুলার কনস্টিটিউয়েন্টস গুলো আমাদের আছে, সে প্রোটিন বল বা DNA বল বা RNA বল, সেগুলো কিন্তু সবকিছুর সাথে রিয়াকশন করবে, ওগুলো সবকিছুকে অক্সিডাইজ করবার চেষ্টা করবে, এবং আখেরে কিন্তু আলটিমেটলি তাহলে সেই পার্ট গুলো কিন্তু আমার নষ্ট হতে থাকবে। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা, এইগুলো যদি তৈরি হয়। এইগুলোকে আটকানোর জন্য কি করে,
অ্যারোবস অ্যান্ড ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস দেয়ারফর পজেসেস এনজাইম। ওদের মধ্যেও তো তাহলে এই জিনিসগুলো হতেই পারে, কারণ ওরা তো অক্সিজেন নেয়। তাহলে ওরা কি করে বাঁচে? যারা অ্যারোবস তাদের তো অক্সিজেন নিতেই হচ্ছে, তাহলে তারা কি করে বাঁচছে? তারা বাঁচছে তাদের ওই সুপার অক্সাইড ডিসমিউটেজ বা ক্যাটালেস বলে এনজাইম থাকে, যারা কিনা ওটাকে ডিগ্রেড করে দিতে পারে। দেখ, ক্যাটালেস ডিগ্রেড করেছে, ঠিক আছে। এখানে দেখ ক্যাটালেস এই রিয়াকশনটা, দেখ এই রিয়াকশনটা ভুল লেখা আছে, দেখ কিরকম বাজে ভুল করেছে। ক্যাটালেস রিয়াকশন দেখ 2H2O2, তারপরে দেখ আবার 2H2O2 করে দিয়েছে, ওটা হবে গিয়ে 2H2O। লিখে রাখ একটু খাতা রিয়াকশনটা, ওটা হবে 2H2O প্লাস O2, ঠিক আছে। আর পারঅক্সিজেস তো পারঅক্সিজেসের মতন রিয়াকশন করে দিচ্ছে। ঠিক আছে, কোনো কোয়ারিজ থাকলে বল। আচ্ছা, নেক্সট মুভ করছি তাহলে। এবার কি বলছে দেখ, স্ট্রিক্ট অ্যানারোবস হ্যাভ বিন থট টু বি সেনসিটিভ টু অক্সিজেন। স্বাভাবিক ব্যাপার, একদম অ্যানারোবস, অক্সিজেন থাকলে তো মরেই যাবে। বিকজ দে ডু নট পজেসেস এসওডি অ্যান্ড ক্যাটালেস, ওদের থাকে না এসওডি অ্যান্ড ক্যাটালেস, তাই অক্সিজেনের প্রেজেন্সে কিন্তু ওরা মরেই যাবে। কারণ হাইড্রোজেন পারঅক্সাইড বা সুপার রেডিক্যালস ওগুলো তৈরি হবে, ওগুলোকে ব্রেকডাউন করবার মতন কোনো অস্ত্র ওদের কাছে তো নেই। This is true in some cases, but these enzyme activities have been identified in some strict anaerobes, and genes for those enzymes and related proteins have been found in their genome. For example, SOD was found in Clostridium butyricum, strictly anaerobe, অথচ তার মধ্যে SOD রয়েছে। Methanogenic archaea are one of the most oxygen sensitive groups of the organisms. তার মধ্যে মিথানোসার্সিনা, তারও কিন্তু SOD আর ক্যাটালেস অ্যাক্টিভিটিস রয়েছে, ঠিক আছে। Sulfase reducing bacteria less sensitive to oxygen than methanogens and disulfovibrio এটাও রয়েছে, have been shown to possess SOD and catalase activities। ঠিক আছে, এই পর্যন্ত পড়তে হবে। আচ্ছা, এইটা পড়বার দরকার নেই, এই টেবিল 8.1 এর চারটা একদম বাদ, কোনো দরকার নেই। আচ্ছা, নেক্সট কি বলছে, in addition to SOD and catalase, species of disulfovibrio have proteins that detoxify reactive oxygen species, মানে ওদের এক্সট্রা আরো প্রোটিন থাকে যেটা কিনা ডিটক্সিফিকেশন করতে হেল্প করে। These are iron containing electron carriers such as rhabdoxin, disulfoferoxin, এরকম নানা রকমের আছে। রিঅ্যাকশনটা দেখ কি করছে, নিচে লেখা আছে। রাব্রিডক্সিন কি ছিল, রিডিউস ফরমেশনে ছিল, ও অক্সিডাইজ হয়ে গেছে, মানে যে অক্সিজেনের যে সুপার রেডিক্যালটা চলে এসেছে, খেয়াল করে দেয়, এটা কিন্তু অক্সিজেন না, অক্সিজেনের মাথায় একটা ডট মাইনাস আছে, মানে ওটা রেডিক্যাল। ও কিন্তু দিয়ে তোর H2O2 তৈরি করছে, আর ইন দ্য মিন টাইম ও রিডিউস থেকে অক্সিডাইজড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর আরেকটা কম্পাউন্ড আসছে XH2, ওটাকে ও রিডাকশন থেকে অক্সিডেশন করছে, করে 2H2 আর X তৈরি করে দিচ্ছে, ঠিক আছে। এই পর্যন্তই পড়বি, হ্যাঁ, তারপরের আর কিচ্ছু পড়ার দরকার নেই, এই রিঅ্যাকশনটা পর্যন্তই পারলি, তাহলে পড়বি এটা। কোনো কোয়ারিজ থাকলে বল এখানে। ঠিক আছে, আচ্ছা, এইবার হচ্ছে ইথানল ফার্মেন্টেশন, সেই পুরনো গল্প, এ তোরা জানিস অলরেডি, ঠিক আছে। স্যাকারোমাইসিস সেরিবেসি ফার্মেন্ট করছে, ফার্মেন্ট করে ইথানল ফর্মেশন করছে, ইএমপি পাথওয়ে বলে এটা। এছাড়াও জাইমোমোনাস মোবিলিস আছে, ও করতে পারে। পাইরুভেট ইজ ডিকার্বক্সিলেটেড টু অ্যাসিটালডিহাইড, এই রিঅ্যাকশনটা আমার অলরেডি করানো আছে, হ্যাঁ, যারা পরে জয়েন করেছিস তারা এই রিঅ্যাকশনস গুলো নিয়ে নিস একটু আগের জনের কাছ থেকে। হুইচ ইজ দ্য ইউজড as the electron acceptor. Acetaldehyde is reduced to ethanol, which consumes the electrons generated during the glycolytic processes, while ATP is generated through SLP. Saccharomyces cerevisiae generates 2 ATP from one hexose molecule, but a single ATP results from one hexose molecule in Zymomonas mobilis. ওই ব্যাকটেরিয়াটা একটা ATP করে, অতটা এফিশিয়েন্ট না। এখানে পাথওয়েটা দিয়েছে, দুটো পাথওয়ে আছে, একটা গ্লুকোজের জন্য, আর একটা হচ্ছে ডান দিকেরটা হচ্ছে জাইমোমোনাসের জন্য, ডান দিকেরটাই জাইমোমোনাসের জন্য, ঠিক আছে। গ্লুকোজের পাথওয়েটা তো তোরা জানিসই, জাইমোমোনাসের পাথওয়েটা পড়বার দরকার নেই, এমনি যদি মুখস্থ হয়ে যায় ভালো, নয়তো পড়বার দরকার নেই, একটু আলাদা। এই রিঅ্যাকশন দুটো পড়তে হবে।
অ্যাসিটিক অ্যাসিড আছে, সেখান থেকে অ্যাসিটালডিহাইড তৈরি করছে, অ্যাসিটালডিহাইড থেকে আমার তৈরি করছে অ্যাসিটিক অ্যাসিড বলছে, পাইরুভিক অ্যাসিড আছে, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড তৈরি করছে, অ্যাসিটালডিহাইড থেকে আমার কি করে ইথানল তৈরি হচ্ছে, পাইরুভেট ডিকার্বক্সিলেজ আর অ্যালকোহল ডিহাইড্রোজিনেস। ওখানেও এই দুটো এনজাইমই ছিল। ঠিক আছে, কোনো কোয়ারিজ থাকলে বল। এই রিয়াকশনটুকু পর্যন্তই পড়বি, এই জন্য বলছি একটু একটু মার্ক করে রাখলে মনে হয় ভালো হয়। এই রিয়াকশনটুকু পর্যন্তই পড়তে হবে তোদের। আচ্ছা, নেক্সট চলে আয়, তোদের সিলেবাসে এটা আছে, সেটা হচ্ছে ল্যাকটেট ফার্মেন্টেশন। তার মধ্যে একটা হোমো ফার্মেন্টেটিভ টার্ম আছে, আর একটা আছে হেটেরো ফার্মেন্টেটিভ টার্ম। দুটো টার্ম আছে, এই দুটো টার্ম একটু পড়তে হবে। কি বলছে? ল্যাকটেট ফার্মেন্টেশন অলরেডি আমরা জানি। ল্যাকটেট ইজ আ কমন ফার্মেন্টেশন প্রোডাক্ট ইন মেনি ফ্যাকাল্টেটিভ অ্যান্ড অব্লিগেট অ্যানারোবস। Some bacteria produce lactate as a major fermentation product. Lactobacillus এর গ্রুপটাই তো তাই করে, and these are referred to as lactic acid bacteria. Most LAB have a limited ability to synthesize monomers for biosynthesis and vitamins, which are needed as growth factors. LAB are regarded as obligate anaerobes, but they can use oxygen synthesizing cytochromes when a hemine is produced in the medium. Some LAB produce only lactate from sugars, while other produce acetate and ethanol. এইখানটাতেই হচ্ছে ডিস্ট্রিবিউশনটা আলাদা হয়ে যাচ্ছে। কোনো এলএবি আছে, মানে ল্যাকটিক অ্যাসিড প্রডিউসিং ব্যাকটেরিয়া আছে, যারা কিনা শুধুমাত্র ল্যাকটেট তৈরি করে। আবার কেউ আছে যারা শুধুমাত্র কি করছে, তারা ল্যাকটেটের সাথে সাথে অ্যাসিটেট বা ইথানলও তৈরি করছে, অ্যাসিটেট বা ইথানলও তৈরি করছে তারা। ঠিক আছে, এখানেই হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন। অ্যাসিটেট বা ইথানলও তারা তৈরি করছে। The former are referred to as homofermentative and the latter are heterofermentative. মানে যারা আলাদা ল্যাকটিক অ্যাসিড ছাড়া অন্য কোন রকমের প্রোডাক্ট তৈরি করতে পারছে, ঠিক আছে, তাদেরকে বলছে হেটেরোফার্মেন্টেটিভ। আর যারা শুধু ল্যাকটিক অ্যাসিড করে তারা হচ্ছে হোমোফার্মেন্টেটিভ। ঠিক আছে, এইবার এই হোমোল্যাকটেট ফার্মেন্টেশন আর হেটেরোল্যাকটেট ফার্মেন্টেশন একটু আলাদা করে পড়তে হবে। কি বলছে? Homofermentative LAB include most species of the lactobacillus. Sporolactobacillus, Pedicococcus, Enterococcus, এরকম Lactococcus, এরা সবাই আছে। They use hexose through the EMP pathway, মানে গ্লাইকোলাইসিস এর থ্রু দিয়ে যাচ্ছে, সেখান থেকে এটিপি পাচ্ছে, therefore পাইরুভেটটাকে ওরা কনভার্সন করছে। ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ রিঅক্সিডাইজ দি NADH, NADH-টাকে রিঅক্সিডেশন করছে, রিঅক্সিডেশন করিয়ে তোর আমার ল্যাকটেট বলছে, দেখ ল্যাকটেট ইজ অ্যাকুমুলেটেড। ল্যাকটিক অ্যাসিড যখন তৈরি হয়ে যাচ্ছে তখন খুব স্বাভাবিক ব্যাপার, আমার পিএইচ লো হয়ে যাচ্ছে, অ্যাসিড তো আলটিমেটলি। ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ ইজ অ্যাক্টিভ ইন অ্যাসিডিক কন্ডিশন, প্রডিউসিং ল্যাকটেট অ্যাজ দি মেজর প্রোডাক্ট। যেহেতু ওই সেলুলার সিস্টেমে ল্যাকটিক অ্যাসিড কিছুটা তৈরি হয়েছে, কিন্তু তারপরে ও ভালোভাবে অ্যাক্টিভ আছে, তাই কিন্তু ওর খুব সুবিধা হচ্ছে এনজাইমের অ্যাক্টিভিটিটা ভালো থাকাতে, তাতে শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিডই খালি তৈরি হচ্ছে। Homofermentative LAB produce large quantities of acetate and ethanol under alkaline condition. খেয়াল করে, ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্ট, কারণ কেন অ্যালকালাইন কন্ডিশনে কেন তৈরি করছে, কেউ বুদ্ধি করে একটু বল। অ্যালকালাইন কন্ডিশনে কেন এলএবি, হোমোফার্মেন্টেটিভ এলএবিটা যারা কিনা অ্যাসিটেট বা ইথানল তৈরি করতো না, তারা এখন অ্যাসিটেট বা ইথানল তৈরি করছে, শুধু ল্যাকটিক অ্যাসিড তৈরি করতো ওরা। কেন করছে বল অ্যালকালাইন কন্ডিশনে? কেউ বলতে পারবি? একটু বুদ্ধি করে বল। কারণ অ্যাসিডটা কি নিউট্রাল হয়ে যাবে? না, পুরোপুরি হচ্ছে না। আর কেউ? কাছাকাছি যাচ্ছে, পুরোটা হচ্ছে না। আমি বলে দিয়েছি, এই প্যারাতেই আমি অ্যান্সারটাও বলে দিয়েছি। আর কেউ? আমি বলে দিলাম, সেটা হচ্ছে, দেখ ল্যাকটেট ডিহাইড্রোজেনেজটা কখন অ্যাক্টিভ ছিল?
ওটাই হচ্ছে অ্যান্সার, অ্যাসিডিক কন্ডিশন। অ্যাসিডিক কন্ডিশনেও অ্যাক্টিভ। তাহলে তুই যদি মিডিয়ামের কন্ডিশনটাকে অ্যালকালাইন করে দিস, তাহলে কি হবে? মিডিয়ামের কন্ডিশনটা অ্যালকালাইন করে দিলে ব্যাস, ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ আর কাজ করতে পারছে না, তাহলে পাইরুভেট থেকে ল্যাকটেট আর হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাকে তো এনএডিএইচটাকে অক্সিডাইজ করাতেই হবে, তখন কিন্তু ওরা ওই অ্যাসিটেট বা ইথানল এই সমস্ত কিছু তৈরি করা শুরু করে দেবে, কারণ ওইগুলোর এনজাইম তো আলাদা, ওইগুলোর এনজাইম তো ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ নয়, ওগুলোর এনজাইম তো আলাদা কিছু। ঠিক আছে, বুঝতে পারলি? কোনো ডাউটস থাকলে বল কেউ। দেখ ঠিক ওপরেই লেখা আছে, ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ ইজ অ্যাক্টিভ ইন অ্যাসিডিক কন্ডিশন প্রডিউসিং ল্যাকটেজ অ্যাজ দি মেজর প্রোডাক্ট, কারণ এনজাইমটা তো অ্যাক্টিভই থাকে ওই কারণে। ঠিক আছে, তাহলে এটা গেল। এবার এই ডেফিসিয়েন্ট মিউট্যান্ট পড়বার দরকার নেই, ওই পর্যন্তই খালি পড়বি, অ্যাসিটেট এন্ড ইথানল ওই পর্যন্তই পড়বি। ঠিক আছে, এবার আমরা চলে আসবো হেটেরোল্যাকটেট ফার্মেন্টেশন। কি বলছে? স্পিসিস অফ লিউকোনোস্টক অ্যান্ড বিফিডোব্যাকটেরিয়াম প্রডিউস ইথানল অ্যান্ড অ্যাসিটেট ইন অ্যাডিশন টু ল্যাকটেট। They employ a unique glycolytic pathway known as the phosphoketonase pathway. একদম আলাদা এটা। As shown in figure 4.9, পরে আসছি। Heterofermentative lab-like leuconostoc mesenteroids oxidize glucose 6-phosphate to ribulose 5-phosphate. Ribulose 5-phosphate কনভার্ট করে দেয়, যেরকম তোদের পেন্টোজ ফসফেট পাথওয়েতে ছিল, এটা এখানে অনেকটা সেরকম। এপিমারেজ কনভার্টস রাইবিউলোজ 5-phosphate টু জাইলুলোজ 5-phosphate, ওখানেও তাই ছিল, এপিমারেশন একটা হচ্ছিল। বিফোর ক্লিভেজ টু ডিসাইলডিহাইড 3-phosphate অ্যান্ড অ্যাসিটাইল ফসফেট, এইখানটাতে পেন্টোজ ফসফেট পাথওয়ে থেকে আলাদা হয়ে যাচ্ছে। জাইলুলোজ 5-phosphate ডিগ্রেডেড হয়ে গিয়ে তোর ডিসাইলডিহাইড 3-phosphate আর অ্যাসিটাইল ফসফেট তৈরি করছে। এটা এই ছবিটা কিন্তু হোমো ফার্মেন্টেটিভে, ঠিক আছে, যেখান থেকে শুধু তুই ল্যাকটেট পাচ্ছিস। আর এই ছবিগুলো হচ্ছে হেটেরো ফার্মেন্টেটিভে, যেখানে তুই অ্যাসিটাইল কোয়ে পাচ্ছিস বা অ্যাসাইল ফসফেট এরকম কিছু পাচ্ছিস। তাই এটাকে বলছে ফসফোকিটোলেজ, এটা কিন্তু পেন্টোজ ফসফেট পাথওয়ে না। হ্যাঁ, ডিসাইলডিহাইড 3-phosphate ইজ মেটাবলাইজড টু ল্যাকটেট। ডিসাইলডিহাইড 3-phosphate তো আমার গ্লাইকোলাইটিকের ইন্টারমিডিয়েট, ও তো সেই আলটিমেটলি পাইরুভেট থেকেই তৈরি করে দেবে, পাইরুভেট থেকে আমি ল্যাকটেট পেয়েই যাব। কিন্তু তার সাথে সাথে কিন্তু আমি অ্যাসিটাইল ফসফেট পেয়েছি, অ্যাসিটাইল ফসফেট থেকে কিন্তু আমি ইথানল কিন্তু পেতে পারি। দেখ নিচে রিয়াকশনটা দেওয়া আছে, এই অ্যাসিটাইল ফসফেট আছে, কোথায় গেল, দেয়নি রিয়াকশনটা, দেয়নি। ঠিক আছে, যাই হোক, অ্যাসিটাইল ফসফেট যেটা পাচ্ছি সেখান থেকে মধ্য কথা আমি ইথানল তৈরি করতে পারি। তাহলে আমার ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোডাক্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেল, যে কারণে এটাকে হেটেরোফার্মেন্টেটিভ বলছে। Pentoses is converted to xylulose 5-phosphate without reducing NAD+. In this case, acetyl phosphate is not used as the electron acceptor, but it is used to synthesize ATP. Leuconostoc mesenteroids synthesize 1 ATP from a molecule of hexose and 2 ATP from a molecules of pentose. দুটো করে পাচ্ছে। Bifidobacterium bifidium ferments 2 molecules of hexose to 2 molecules of lactate and 3 molecules of অ্যাসিটেট। ল্যাকটিক অ্যাসিড তৈরি করছে, কিন্তু তার সাথে সাথে অ্যাসিটেটও তৈরি করছে। Employing 2 separate phosphoketoleases, one active on fructose 6-phosphate and another in xylulose 5-phosphate. দুরকম ভাবে কাজ করাচ্ছে। ওখানে যেরকম আগেরটাতে শুধুমাত্র জাইলুলোজ 5-phosphate কনভার্সন করিয়েই ও তারপরে অ্যাসিটাইল ফসফেটের দিকে মুভ করাচ্ছিল, এইখানে কিন্তু তা নয়। এইখানেও জাইলুলোজ 5-phosphate তো তোর কি না বলে, এখানে জাইলুলোজ 5-phosphate তো আছেই, তার সাথে সাথে ফ্রুক্টোজ 6-phosphate ওরা কনভার্সন করাচ্ছে, তাহলে অনেক বেশি পরিমাণে এটিপি পাবে। দেখ নিচের লাইনে সেই কথাটা লেখা আছে। This bacterium synthesizes 5 ATP from 2 molecules of glucose. Since hexose 6-phosphate is not metabolized through a reactive processes, acetyl phosphate is used to synthesize ATP as in the pentose metabolisms by leuconostoc mesenteroids. ঠিক আছে, আচ্ছা এই পার্টটা লাগবে না, এই যে বলেছে না ল্যাবের এই পার্টটা, বায়োসিনথেসিস ইন ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, এটা তোদের নেই সিলেবাসে। অক্সিজেন মেটাবলিজম, ল্যাবের অক্সিজেন মেটাবলিজম পড়বার কোনো দরকার নেই, ল্যাকটেজ সিম্পটও পড়বার দরকার নেই। আচ্ছা
ল্যাব ইন ফার্মেন্টেটেড ফুড, এটা অল্প একটু পড়তে হবে। কি বলছে? Dairy products and fermented vegetables such as kimchi in far eastern countries are typical lab fermented food. মানে বেসিক্যালি ওগুলোর মধ্যে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া গুলোকে দিয়ে দেওয়া হয়, তারপরে ওরা ওই ফুড গুলোকে ইউটিলাইজ করতে থাকে এবং অ্যানারোবিক মেথডে মানে বেসিক্যালি ফার্মেন্টেশন করে ওই ফুড গুলো। ঠিক আছে, ভেজিটেবলস এরও কিন্তু ফার্মেন্টেশন হয়। এই যে ফুলকপি, বাঁধাকপি, এগুলোরও সব ফার্মেন্টেশন করে, ফার্মেন্টেশন করে নানা রকমের প্রোডাক্ট তৈরি করে এগুলোর থেকে। Citrate is produced in the initial phase of the soybean sauce fermentation and converted to acetate in the later stage by lab. Pediococcus halophilus isolated from maturing soybean sauce ferments citrate to acetate and formate. দেখ এবার এক একটা অর্গানিজমস এক এক রকমের বায়োকেমিক্যাল পাথওয়েগুলোকে ইউটিলাইজ করছে, করে এক এক রকমের কম্পাউন্ড তৈরি করে দিচ্ছে। তার ফলে সেখানে কিন্তু ফ্লেভারটা কিন্তু একটা ম্যাটার করে যাচ্ছে, যে কি ধরনের কম্পাউন্ড তৈরি করে দিচ্ছে। এবার সেটা ডিপেন্ড করবে কার ওপর, আমি কোন ধরনের সাবস্ট্রেট ইউজ করছি, তার সাথে সাথে কোন ধরনের মাইক্রো অর্গানিজমস ইউটিলাইজ করছি, তার উপর তাহলে হেভিলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে যে আমার প্রোডাক্টটা তাহলে কি তৈরি হচ্ছে এবং তার ফ্লেভার কেমন। এগুলো আর কিচ্ছু পড়া দরকার নেই। আচ্ছা, এইটা খালি লাগবে, সাইট্রেট থেকে কি করে অ্যাসিটেট হচ্ছে। ঠিক আছে, সাইট্রেট টু অ্যাসিটেট কি করে হচ্ছে এটা পড়তে হবে। সাইট্রেট থেকে দেখ দুটো মলিকুলস অফ অ্যাসিটেট বের হচ্ছে। এমনি সাইট্রেটের কত কার্বন? 6টা কার্বন। প্রথমেই কিন্তু তোর সাইট্রেট লাইয়েজ এনজাইমটা দিয়ে অ্যাসিটেট তৈরি হয়ে যাচ্ছে। এনজাইমের নামগুলো দেখবি বক্সের মধ্যে দেওয়া আছে। তারপরের স্টেপে একটা CO2 বেরিয়ে যাচ্ছে, তার মানে 2 আর 1 3 চলে গেল, 3টে কার্বন পড়ে থাকলো, বেসিক্যালি পাইরুভেট। পাইরুভেট থেকে বেসিক্যালি আমি কি করছি, অ্যাসিটাইল কোয়ে করে দিচ্ছি, পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে করে দিচ্ছি। তাহলে সেখানেও একটা কিন্তু কার্বন নাম্বার আমার কমে যাচ্ছে, ফরমেট হয়ে বেরিয়ে যাচ্ছে। খেয়াল করে দেখ, এর আগের যে রিয়াকশনস গুলো আমরা পড়েছিলাম সেখানে পাইরুভেট থেকে যখন অ্যাসিটাইল কোয়ে হচ্ছিল, এনজাইমের নাম কি ছিল? পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে হওয়ার সময় বল আমাকে, পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে হওয়ার সময় এনজাইমের নাম কি ছিল? Pyruvate dehydrogenase complex. পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স। হ্যাঁ, পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স। ঠিক আছে, এইবার কিন্তু জিনিসটা একটু হলেও চেঞ্জ হয়ে গেল, জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল আমার। কেন? কারণ দেখ পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোই হয়েছে, কিন্তু কোএসএইচই এসছে, কিন্তু বেরিয়েছে ফরমেট। ওখানে CO2 বেরোতো, এখানে ফরমেট বেরিয়েছে। এবার অ্যাসিটাইল কোয়ে থেকে তো অ্যাসিটাইল ফসফেট হয়েই যাচ্ছে, কোনো সমস্যা নেই, আর তার থেকে আমি অ্যাসিটেট পেয়ে যাচ্ছি। এনজাইমের নামগুলো বক্সের মধ্যে দেওয়া আছে। এইটা পড়বার দরকার নেই, ঠিক আছে, বড় রিয়াকশন এটা আমি বাদ দিয়ে দিলাম, এটা পড়বার কোনো দরকার নেই। যেগুলো পড়তে বলছি সেগুলো একটু মার্ক করে রাখ। আচ্ছা, এইখানে আবার এই পার্টটা লাগবে, এই যে বিউটাইরেট অ্যান্ড অ্যাসিটোন বিউটানল ইথানল ফার্মেন্টেশন, এটা অল্প কিছু লাগবে। কি বলছে? স্পোর ফর্মিং অ্যানারোবিক গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া উইদাউট সালফেট রিডিউসিং এবিলিটি আর ক্লাসিফাইড ইন দ্য জেনাস অফ ক্লস্ট্রিডিয়াম। They are divided into saccharolytic and proteolytic Clostridia according to কোথায় গেল? According to তারপরে লাইনটা মিস করেছে নাকি? এটা ক্লাসিফিকেশনের নিয়ম বিষয়টা আসা উচিত ছিল। আচ্ছা, এই যে এই লাইনটা ধরেছে, অ্যাকর্ডিং টু দেয়ার প্রেফার্ড ইলেকট্রন ডোনার। কিরকম ভাবে আসছে? স্যাকারোলাইটিক ক্লস্ট্রিডিয়া ফার্মিং কার্বোহাইড্রেটস টু বিউটাইরেট। এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড বা অ্যাসিটোন বা ইথানল এই সমস্ত জিনিস প্রোডাকশন হচ্ছিল। এইবার প্রথম আলাদা একদম আলাদা রকমের কম্পাউন্ড কিছু প্রোডাকশন হচ্ছে, বিউটাইরেট। তার সাথে আবার অ্যাসিডেটও কিছুটা আছে, আর কিছু প্রোটিনিশিয়াস কম্পাউন্ড আছে। তো ফার্স্ট আমরা দেখব যে বিউটাইরেট ফার্মেন্টেশন। আচ্ছা, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াস প্রোবায়োটিক বলে দেখ লেখা আছে পাশে, ওটা কিন্তু একটু পড়ে নিস। আজকালকার দিনে মেডিসিনাল শপে এই ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াটা তোকে অ্যাজ আ পাউডার ফর্মে কিন্তু পাওয়া যায়। ঠিক আছে,
ওগুলোকে খেতে বলে, বাচ্চারাও খায়, বড় বয়সে বড় যারা আছে তারাও খায়। ওটাতে ডাইজেশনে সুবিধা হয় ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াটা খেলে, মানে দুধ অনেকের তো হজম হয় না, আহ, তাদের ওই দুধটা কিন্তু হজম হয়ে যায় যদি তারা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াটা রেগুলার রকম ভাবে খেতে থাকে। Clostridium butyricum transports glucose by group of translocation before metabolizing it to pyruvate. Pyruvate is oxidized to acetyl-CoA through a reaction known as ওই যে পাইরুভেট থেকে অ্যাসিটাইল-CoA কি করে হয় আমরা জানি, দু রকম ভাবেই কিন্তু হতে পারে, ওই আগেরটা দেখলাম আর গ্লাইকোলাইসিসের সময় তো দেখিয়েছি। দিস ইজ ডিফারেন্ট ফ্রম দি রিয়াকশন ক্যাটালাইজড বাই পাইরুভেট ডিহাইড্রোজিনেস। পাইরুভেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্সের থেকে অবভিয়াসলি এটা আলাদা ছিল। হাইড্রোজিনেস ক্যান অক্সিডাইজ দি রিডিউসড ferritoxin in this reaction to produce hydrogen. All the three types of hydrogenase কিন্তু এটার মধ্যে ইনভলভ আছে। এই কতটা ভোল্ট অফ এখান থেকে লাগছে ওইগুলো পড়বার দরকার নেই, রেডক্স পটেনশিয়াল কিচ্ছু পড়বার দরকার নেই, ফসফোরোক্লাস্টিক রিয়াকশন পড়বার দরকার নেই, একদম বাদ দেবো ওটা। আমরা ডিরেক্টলি চলে আসবো আবার বিউটাইরেট ফর্মেশনে, বিউটাইরেট ফর্মেশনে চলে আসবো। বিউটাইরেট অ্যাসিটেট ফার্মেন্টেশনের এইখানে দেখা একটা রিয়াকশন দেওয়া আছে, গ্লুকোজ থেকে ডিরেক্টলি বিউটাইরেট তৈরি হচ্ছে, ঠিক আছে? সেটা গ্লুকোজ থেকে ডিরেক্টলি বিউটাইরেট তৈরি হয়েছে। এইটা যতটা পারবি মুখস্থ করবি। যদি মনে হয় যে না এই ইয়েগুলো তো কি বলে এই ফর্মুলা গুলো আমার মুখস্থ হচ্ছে না, তাহলে অ্যাটলিস্ট যেন নামগুলো মনে থাকে, ঠিক আছে? এনজাইমের নাম দিয়ে খালি নামগুলো মনে করে রেখেই চলে যাবে। কিছু তো আছে একদম সোজা, যেরকম গ্লুকোজ থেকে পাইরুভেট হচ্ছে, ওখানে তো আর কিছু বলবারই নেই। পাইরুভেট থেকে অ্যাসিটাইল-CoA হচ্ছে, তারপরে অ্যাসিটো-অ্যাসিটাইল-CoA হচ্ছে, ওই পর্যন্ত কিছু বলবার নেই। ইন দ্য মিন টাইম ওখান থেকে একটা অ্যাসিটেট হয়ে বেরিয়ে যাচ্ছে। অ্যাসিটো-অ্যাসিটাইল-CoA থেকে যখন আবার মুভমেন্ট হচ্ছে, মানে স্টেপ নাম্বার 5 থেকে, এইখান থেকেই একটু আলাদা। হাইড্রোক্সি বিউটাইরিল-CoA, সেখান থেকে ক্রোটোনিল-CoA, তারপরে বিউটাইরিল-CoA হয়ে বিউটাইরিল ফসফেট, লাস্টে বিউটাইরেট আমার তৈরি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ল্যাকটেট ফার্মেন্টেশন বাই ক্লস্ট্রিডিয়াম বিউটাইরিকাম পড়বার দরকার নেই, বাদ, এগুলো সব বাদ, কিচ্ছু পড়ার দরকার নেই। গ্লিসারল ফার্মেন্টেশন বাই ক্লস্ট্রিডিয়াম বিউটাইরিকাম আমরা পড়বো না। আচ্ছা, নন বিউটাইরেট ক্লস্ট্রিডিয়াল ফার্মেন্টেশন আমরা এটাও পড়বো না। অ্যাসিটন বিউটানল ইথানল ফার্মেন্টেশন ওই ওপরে যা পড়েছি তাই পড়বো, এখান থেকে আর নতুন করে কিছু পড়তে যাবো না। এগুলো সব অ্যাসিটন বিউটানল ইথানল ফার্মেন্টেশনের পার্ট। আচ্ছা, ফার্মেন্টেশন ব্যালেন্স পড়বার কোনো দরকার নেই। এই চারটাও আমরা পড়বোই না। আচ্ছা, এইখানে আবার এই জায়গাটা একটু পড়তে হবে, ঠিক আছে? পেজ নাম্বারটা মার্ক করে, পেজ নাম্বার কত হবে? 249 দেখাচ্ছে, আর এমনি মনে হয় পিডিএফ এর মনে হয় 20 নাম্বার পেজ। মিক্সড অ্যাসিড অ্যান্ড বিউটানিডল ফার্মেন্টেশন কি বলছে? সাম গ্রাম নেগেটিভ ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়া ফার্মেন্ট গ্লুকোজ প্রডিউসিং ভেরিয়াস প্রোডাক্টস ইনক্লুডিং ল্যাকটেট, অ্যাসিটেট, সাকসিনের ফর্মে CO2, হাইড্রোজেন, এই সমস্ত কিছু। দিস ইনক্লুড স্পিসিস অফ ইকোলাই, সালমোনেলা, শিগেলা, এন্টেরোব্যাক্টার, এই সমস্ত। Glucose is metabolized through the EMP pathway, phosphoenol pyruvate, ওই পর্যন্ত তৈরি করে দিচ্ছে। Carboxylase synthesizes oxaloacetate from PEP before being reduced to succinate. Pyruvate is either reduced to lactate by lactate dehydrogenase or cleaved to acetyl-CoA. এই দুটো কন্ডিশনই ওখানে ছিল, আইদার ল্যাকটেট হয়ে মুভ করে যাচ্ছিল ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ দিয়ে, বা অ্যাসিটাইল-CoA হয়ে মুভ করে যাচ্ছিল। অ্যান্ড ফরমেট বাই পাইরুভেট, ফরমেট লাইয়েজ, এটা দিয়েও কিন্তু হয়ে যাচ্ছে কাজ আমার। ফরমেট আমার তৈরি করছে যদি ফরমেট লাইয়েজ দিয়ে রিয়াকশন হয়। According to the availability of the electrons, acetyl-CoA is either reduced to ethanol or used to synthesize the ATP. কোনটা আছে আমাকে সেটার উপর ডিপেন্ড করে করতে হবে। দেখা গেল যে NADH বা এদের এই রিডিউসিং ইকুইভ্যালেন্ট অনেক বেশি পরিমাণে আছে, ঠিক আছে? অনেক বেশি পরিমাণে আছে মানে আমার কাছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ATPও আছে, তাহলে কিন্তু অ্যাসিটাইল-CoA টা ফার্দার রিডিউসড হয়ে যাবে ইথানলে। স্ট্রিক্টলি অ্যানারোবিক ব্যাকটেরিয়া সাচ অ্যাজ অ্যানারোবিওস্পাইরুলাম, এই আর কি এরা ফার্মেন্ট করে কি কার্বোহাইড্রেট মেইনলি টু সাকসিনেট থ্রু আ সিমিলার মেটাবলিজম। In this case, the succinate yield is high as the amount of carbohydrate fermented.
PEP carboxylase fixes a large amount of CO2 in this fermentation. আচ্ছা, নেক্সট হচ্ছে butanediol fermentation। কি বলছে, সাম Erwinia Klebsiella serratia species produce 2,3 butanediol in addition to lactate and ethanol from pyruvate after the EMP pathway। মানে পাইরুভেট পর্যন্ত হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু কি এটা তৈরি হচ্ছে, পাইরুভেটটা কি সাবস্ট্রেট হিসাবে আমার কিন্তু এটা তৈরি হচ্ছে। ঠিক আছে, কি কি জিনিস লাগছে, আমার ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ তো লাগছে, কারণ ল্যাকটেট তৈরি করছে, ফরমেট লাইয়েজ লাগছে, আর অ্যাসিটোল্যাকটেট সিনথেজ লাগছে। The reaction catalyzed by these enzymes are similar to those of the mixed acid fermentation. এটার মনে একটা রিয়াকশন এইটা butanediol fermentation। ভেতরে লেখা কিচ্ছু পড়বার দরকার নেই, খালি এটা পড়ে নিবি। আর নিচে দেখ এটার মধ্যে তোর 1 2 3 4 করে এনজাইমস গুলোর নাম লেখা আছে। তাহলে গ্লুকোজ থেকে একদম ডিরেক্ট butanediol পর্যন্ত পড়বি। গ্লুকোজ থেকে পাইরুভেট তো ওরকম ভাবেই হয়ে যাচ্ছে, তারপরে পাইরুভেট থেকে আইদার ফরমেট হতে পারে বা অ্যাসিটাইল কোয়ে হতে পারে লাইয়েজ দিয়ে। অ্যাসিটাইল কোয়ে হয়ে গেলে সেখান থেকে তো আমার আইদার ল্যাকটেট বা ইথানল বা অ্যাসিটাইল ডিহাইড ওগুলো তো তৈরি হয়ে যাচ্ছে। আর যদি পাইরুভেট থেকে অ্যাসিটোল্যাকটেট একটা প্রোডাক্ট হতে পারে, এনজাইমের নাম কি দিয়েছে 7 নম্বরে, 2 অ্যাসিটোল্যাকটেট সিনথেস। তাহলে সেখানে একটা CO2 বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে 2 অ্যাসিটোল্যাকটেট তৈরি হচ্ছে। 2 অ্যাসিটোল্যাকটেট থেকে আবার একটা CO2 বেরিয়ে অ্যাসিটোইন তৈরি হচ্ছে। অ্যাসিটোইন থেকে লাস্ট রিঅ্যাকশন স্টেপ নাম্বার 9 ডিহাইড্রোজেনেজ রিঅ্যাকশন, হাইড্রোজেন ঢুকছে, 2,3 butanediol তৈরি হচ্ছে, 2,3 butanediol তৈরি হচ্ছে। ঠিক আছে, সাইক্লেট ফার্মেন্টেশন আমরা পড়বো না, গ্লিসারল ফার্মেন্টেশনও পড়বার দরকার নেই, অ্যানারোবিক এনজাইম পড়বার দরকার নেই। প্রোপায়োনেট ফার্মেন্টেশন পড়বো না, সাকসিনেট প্রোপায়োনেট পাথওয়ে টাথওয়ে কিচ্ছু পড়বো না এগুলো, অ্যাক্রোলাইলেট পাথওয়ে পড়বো না, প্রোপানিডিয়াল পাথওয়ে পড়বো না, ফার্মেন্টেশন অফ অ্যামিনো অ্যাসিড আর নিউক্লিক অ্যাসিড এটাও পড়বো না, নেই তোদের এটা। ইন্ডিভিজুয়াল অ্যামিনো অ্যাসিড পড়বো না, প্রায় শেষ মনে হয় এখানে। খালি পাস্তুর ইফেক্টটা এখানে নেই, ওটা আমি আলাদা করে লিখিয়ে দিচ্ছি। এখানে এই যে লাস্ট স্টিক লাইন রিঅ্যাকশনটা আছে, এটা পড়তে হবে। কি বলছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টিক লাইন রিঅ্যাকশন। মেনি অ্যানারোবিক ব্যাকটেরিয়া ফার্মেন্ট সিঙ্গেল অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, একটা অ্যামিনো অ্যাসিডকেও কিন্তু ওরা ফার্মেন্ট করে। এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে সুগারকে ফার্মেন্ট করছে, গ্লুকোজ থেকে শুরু হচ্ছে, তারপরে পাইরুভেট, তারপরে অন্যান্য কম্পাউন্ড গুলোকে ফার্মেন্ট করছে। এইবার প্রথম দেখলাম যে কেউ অ্যামিনো অ্যাসিডকেও ফার্মেন্ট করছে, বাট গ্রো বেটার উইথ অ্যামিনো অ্যাসিড মিক্সচার্স। মানে ও একটা অ্যামিনো অ্যাসিডকে ফার্মেন্ট করতে পারে, কিন্তু বেটার যদি ওর সাথে আরো কিছু মিক্সচার থাকে। ইন দিস কেস সাম অ্যামিনো অ্যাসিডস সার্ভ অ্যাজ ইলেকট্রন ডোনার্স while the other as ইলেকট্রন অ্যাকসেপ্টার। তাহলে আমার ফার্মেন্টেশন করতে গেলে তো ভাই একটা ইলেকট্রন ডোনার একটা ইলেকট্রন অ্যাকসেপ্টার লাগতেই হবে। তাহলে এখানে কি করছে, একটা অ্যামিনো অ্যাসিড ইলেকট্রন ডোনেট করছে আর একটা অ্যামিনো অ্যাসিড ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে। যেরকম একটা হচ্ছে অ্যালানিন অ্যান্ড ভ্যালিন, এরা কিন্তু ইলেকট্রন ডোনার হিসাবে কাজ করে, আর গ্লাইসিন অ্যান্ড প্রোলিন আর ইউজড অ্যাজ ইলেকট্রন অ্যাকসেপ্টার। তার মানে অ্যালানিন আর ভ্যালিন একসাথে রিঅ্যাকশনটা করতে পারবে না, কিন্তু অ্যালানিন আর গ্লাইসিন একসাথে রিঅ্যাকশন করতে পারবে, আবার ভ্যালিন প্রোলিন একসাথে রিঅ্যাকশন করতে পারবে। ঠিক আছে, জেনারেলি অ্যামিনো অ্যাসিডস ইউজড অ্যাজ ইলেকট্রন ডোনার্স আর অক্সিডেটিভলি ডিঅ্যামিনেটেড and the resulting 2 keto acids are further oxidized to 2 keto acid pyridoxine oxidoreductase to acyl CoA। এই নিচে একটা রিঅ্যাকশনস ওদের দিয়েছে, চলে গেল। ATP is synthesized from the acyl CoA through substrate level phosphorylation। এই জায়গায় একটা ATP তৈরি হচ্ছে লাস্টে, একদম লাস্ট স্টেপে গিয়ে একটা ATP তৈরি হচ্ছে। ইনিশিয়ালি একটা অক্সিডেশন হচ্ছে, দেখ হাইড্রোজেন বেরোচ্ছে আর অ্যামোনিয়া বেরোচ্ছে, ওই জন্য বলেছে অক্সিডেটিভলি ডিঅ্যামিনেটেড হচ্ছে। এখানে এই যে H2O দিচ্ছে না, H2O দিয়ে আমি এটাকে ক্লিপ করাচ্ছি, অ্যামিনো অ্যাসিডটাকে ক্লিপ করে ওর থেকে অ্যামোনিয়াটাকে বার করে দিচ্ছি, এটাকে বলে অক্সিডেটিভলি ডিঅ্যামিনেশন। ঠিক আছে, আচ্ছা এবার দেখ কি বলছে, দাঁড়া দেখি একটা রিঅ্যাকশন দেখি।
এই যে এখানে এই চারটা খুব ভালো চারটা। কি করছে, অ্যামিনো অ্যাসিড হচ্ছে অ্যালানিন, প্রোডাক্ট কি তৈরি করছে, অ্যাসিটেট, অ্যামোনিয়া, CO2, আর ইলেকট্রন অ্যাকসেপ্টর হিসেবে কি আছে, গ্লাইসিন। প্রোডাক্ট কি দিচ্ছে, অ্যাসিটেট আর অ্যামোনিয়া ব্রেকডাউন করবার পরে। ঠিক আছে, এই চারটা একটু দেখে রাখবি, দুটো পড়ে রাখ এই চারটার থেকে, তাহলেই হবে। ওই প্রথম দুটোই পড়ে রাখ, যেটা সহজ মনে হবে, অ্যালানিন আর গ্লাইসিনটা তো সোজাই, অন্য যেটা সোজা মনে হবে সেটা পড়বি। এই যে এখানে যেরকম লিখেছে দেখ, ডিউরিং দি রিডাকশন অফ ইলেকট্রন অ্যাকসেপ্টার্স in Stickland reaction, ATP may be synthesized through SLP, such as in the reactions of catalyzed glycine reductase, but not in all cases. Some results have suggested electron transport phosphorylations from the reductions of these amino acids, like proline, phenylalanine, এরা। ব্যাস, এটা হয়ে গেছে, এখান থেকে আর কিছু পড়তে হবে না। ও না না না, এখানে এই ডিগ্রেডেশন অফ জেনোবায়োটিক কম্পাউন্ড, এটা লাস্ট আছে। জেনোবায়োটিক কম্পাউন্ডস গুলোকে ডিগ্রেডেশন করছে, কি বলছে, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি প্রডিউসেস মেনি অ্যানথ্রোপোজেনিক কম্পাউন্ডস আননোন ইন ন্যাচারাল ইকোসিস্টেমস, মানে সেগুলো ন্যাচারালি পাওয়া যায় না, কিন্তু এবার প্রবলেম হচ্ছে তাহলে এইগুলো যদি থেকে যায় তাহলে কিন্তু আমাদের ইকোলজিক্যাল সিস্টেমের পক্ষে ক্ষতিকারক, যদি এদেরকে দিয়ে কিছু ডিগ্রেডেশন করা যায়। কি বলছে, দিস আর রেজিস্ট্যান্স টু মাইক্রোবিয়াল মেটাবলিজম, মাইক্রোবিয়াল মেটাবলিজমও এদের কোথাও সেরকম ভাবে ইউটিলাইজেশন নেই, অ্যান্ড রেফার টু অ্যাজ জেনোবায়োটিক্স। Generally, they are better substrate for aerobic metabolism, but some of them are susceptible to anaerobic respiratory pathway. Anaerobic respiratory pathway দিয়ে ওটাকে করছে। Some xenobiotics are দেখ কি বলেছে এখানে, এই যে রিঅ্যাকশনটা দেয়নি এখানে। ঠিক আছে, তো কি করা যাবে, ঠিক আছে, these are susceptible to anaerobic respiratory metabolism. Some xenobiotics can be fermented. Fermentation হচ্ছে, ফর এক্সাম্পল প্লিওব্যাক্টার ফার্মেন্টস করে পলিইথাইলিন গ্লাইকল, পেগ বলে, পলিইথিলিন গ্লাইকলকে সংক্ষেপে পেগ বলে। এই পেগ একটা কিন্তু খুব হিউজ অ্যামাউন্টে তৈরি হয়, এটার পেগের অন্য ইউটিলাইজেশনও আছে, কিন্তু এটা কিন্তু চট করে বায়োডিগ্রেডেবল নয়, কিন্তু ও কিন্তু এটাকে ফার্মেন্ট করতে পারে, ফার্মেন্ট করে ইথানল আর অ্যাসিটেট প্রোডাকশন করতে পারছে, ইথানল আর অ্যাসিটেট প্রোডাকশন করছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গল্প। কারোর কোনো কোয়েরিজ থাকলে বল, আর একটু খাতা পেন নিয়ে নে, আমি একটু পাস্তুর ইফেক্টটা তোদেরকে ডিকটেট করে দেবো, পাস্তুর ইফেক্টটা এটার মধ্যে নেই। একটু খাতা পেন নিয়ে নে, পাস্তুর ইফেক্টটা ডিরেক্টলি গ্লাইকোলাইসিসের সাথে আমাদের যুক্ত। ঠিক আছে, আচ্ছা হেডিং কর পাস্তুর ইফেক্ট, পাস্তিউ, PASTEUR। This effect was discovered by Louis Pasteur. ঠিক আছে, স্টপ। As the yeast being facultative anaerobes, can produce energy using two different metabolic pathways.
ক্যান হ্যাঁ, আরেকবার বল, কোথায় আটকেছিস? স্যার ক্যানের Can পরে কি produce বললেন? energy, can produce energy using two different TWO, two different metabolic pathways. Two different metabolic pathways. Metabolic pathways. Stop. While the oxygen concentration is low, the product of glycolysis the product of glycolysis comma pyruvate is turned into ethanol and carbon dioxide, comma, and the energy production efficiency is low. ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখছিস 2 moles of ATP per mole of glucose first bracket close. Stop. If the oxygen concentration grows, comma, pyruvate is converted to acetyl CoA. Which increases একটা কমা দিয়ে দিস, কমা দিয়ে লিখছিস which increases the overall efficiency of ATP production. ATP productions from per mole of glucose. Therefore, about 15 times as much glucose
as much glucose must be consumed. Glucose must be consumed must be consumed anaerobically as aerobically to yield the same amount of ATP, to yield the same amount of ATP. ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে তোর পাস্তুর ইফেক্ট। এই যে অক্সিজেন কনসেন্ট্রেশনের ডিফারেন্সের ফলে তোর এটিপি প্রোডাকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। জানা জিনিস তোদের, কিন্তু এটা একটু আলাদা করে পড়তে হয়, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে এই জায়গাটা শেষ হয়ে গেছে। এবার তোদের একটা কাজ আছে, আজকে তো অনেক কম জয়েন করেছে দেখলাম, ইউনিট 4, 5, 6 এই তিনটে তোরা দেখ CC6 এ। হ্যাঁ, আমি তো এটা তো বেশ কিছুদিন সময় লাগলো পড়তে, একটু দেখে নে যে এর মধ্যে কোনো পার্টের কোনো নোট তোদের কাছে এখনো মিস আছে নাকি। তাহলে আমি সেইটাকে দিয়ে তারপরে আমি ওই আবার মলিকুলার বায়োলজির পার্টে ঢুকবো। ঠিক আছে, রাখলাম।